আমি আগে যদি জানতাম সাইফুর যে একটু হয়ে আসতাম আসার সময়। ওকে, আচ্ছা, না আমার আসলে খুব ভালো করে খাওয়া দাওয়া করালো এখন, যে খাওয়া দাওয়া করেন তারপরে কথা বলতে, এখন ঘুম পেয়ে গেছে আমার, কিছু প্রবলেম। এনিওয়ে, আপনাদের খবর টবর ভালো সব? নাহিদ স্যার কি আছে এখানে? নাহিদ স্যার নাই, উনি পালায় পালায় বেড়ায় সবসময়। এনিওয়ে, এটা সেলসের কথা বলা হয়েছে। আসলে সেলস তো অনেক কিছু ব্যাপার, যে এখানে কারা কারা অ্যাকচুয়ালি অংশগ্রহণ করছেন এই কম্পিটিশনে? ওকে, মোটামুটি সবাই, গুড। তো একটা ভালো যে আপনারা কম্পিটিশনে আসছেন। তো আমিও আপনাদের মতন ছাত্র ছিলাম অনেক আগে, বুয়েটে পড়াশোনা করা। তো যখন আমি বুয়েটে পড়াশোনা করি তখন প্রথমে একটা টিভিতে অ্যাড করি। ওই সময় তখন ছিল একটাই চ্যানেল, শুধু বাংলাদেশ টেলিভিশন। তো একটাই চ্যানেল, তো সেখানে একটা অ্যাড করতে হবে পেপস জেল টুথপেস্ট, রাইট? তো আমার কাজ ছিল যে এমনি করে একটু হাসবো, এটাই আমার কাজ। তো খুব লজ্জা, করব কি করব না, অফার আসলো। ওই সময় ছিল আবার খুব কঠিন না অ্যাড করা, কারণ কেউ করতে চায় না, সমাজে ব্যাপার আছে। ওই মেয়ে অ্যাড করে, চিচি নিশ্চয়ই খুব খারাপ, ওই ছেলে অ্যাড করে নিশ্চয়ই লাফাঙ্গা টাইপের হবে, গাঞ্জা লাঞ্জা খায়। তো এইসব চিন্তা করে আমি বললাম যে সমাজ কি বলবে, পাশের লোকে কি বলে, অ্যাড করবো না। তখন আব্বা আম্মা বললো যে না করো বাবা, কি আছে দুনিয়ায়। তার আগে আমি স্ট্যান্ড করেছিলাম এইচএসসি পরীক্ষায়, হ্যাঁ। তো আমি বললাম যে স্ট্যান্ড করা ছেলেরা তো খালি মাথায় তেল দিয়ে মাথায় মাঝখানে সিটি করে বসে থাকে, তো তুমি একটু মাঞ্জা লাঞ্জা মারে অ্যাড করো, অসুবিধা কি, একটু ডিফারেন্ট হওয়ার চেষ্টা করো। আমি না, আমাকে টিটকারি মারবে সবাই, ঢাকা শহরে তো কিছু টিটকারি মারে। ঠিক আছে, না তাও করলাম। তো তখন বাসে টাসে ঘুরে বেড়াই। তো বাসে ঘুরে বেড়াই, এমন ঠিক আছে অ্যাড ট্যাড হলো, হয়তো লোকজন চিনবে টিনবে, মেয়েরা আমাকে ফোন টোন করবে, খুশি। এমন মেয়ে ফোন করে না, মেয়ে ফোন করলে আব্বা ফোন ধরে খালি। তখন তো মোবাইল ছিল না। তো বাসে উঠলাম, 6 নম্বর বাস। তো দাঁড়িয়ে আছি এরকম করে, ঠিক আমার মুখের সামনে একটা লোক এমনি করে দাঁড়িয়ে আছে, একেবারে অলমোস্ট আমাদের মানে হিন্দি সিনেমা থাকে না যে মানে কিস করতেছে কিন্তু করতেছে না, ওরকম একটা সামনে দাঁড়ানো, 6 নম্বর বাসে দাঁড়ানো। তা আমার দেখি সে একাগ্রচিত্তে তাকিয়ে আছে। আমি একটু লজ্জা টেচা পেলাম। তা বললাম, আপনি টেলিভিশনের জেলের একটা বিজ্ঞাপন দেখছেন? বললাম যে হ্যাঁ দেখেছি। তা আমি বললাম যে ভাববে এখন বলবে আমার অটোগ্রাফ। আচ্ছা ঠিক আছে, বাসে একজন চাইলো, অ্যাটলিস্ট মেয়ে না হয় না চাইলো, বাসে একজন চাবে। তো আপনি দেখেছেন? বললে হ্যাঁ আমি দেখেছি। ওইখানে যে ওই যে বিজ্ঞাপন করে না, একেবারে আপনার মতন দেখতে। হ্যাঁ, অন্য মাইক্রোফোন দেন না, সেটা। তো বললাম যে একদম আপনার মতন দেখতে। আমি বললাম ঠিক আছে, হয়তো বা ইয়ে করবে, কেটে কেটে যে হয়তো বা আমার অটোগ্রাফ চাবে কিছু একটা। তো বলে যে একদম আপনার মতন। আমি হ্যাঁ হ্যাঁ। বেটার দাঁত দেখছেন আপনি? এমন তেরা বেকা, মানে কুমিরের দাঁত। সদন পিতের একটা সীমা আছে, কার ভাগ ধরে নিচে ধরে একটা থাপ্পড় মেরে দাঁতগুলি ফালে দেওয়া উচিত। আমি ঠিক বলছেন, এরকম এটার জন্য দেশটা নষ্ট হয়ে গেছে, পারলে বেটারা মাইরা শেষ করে দিব আমি। তো এই হলো আমার এক্সপিরিয়েন্স। তো একজন তালি দিচ্ছে, থ্যাংক ইউ, দয়া করে তালি দিল। তারপরে ওই বুয়েটে পড়াকালীন আরও একটা অ্যাড করলাম, রেড কাউ মিল্ক। হ্যাঁ, তখন বুয়েটে 500টা স্টুডেন্ট, তার মধ্যে 6টা মেয়ে মাত্র, বেশি মেয়ে নেই। এই 6টা মেয়ে আমার দেখে রেড কাউ টিটকারি মারে। আমি কী করবো রে আল্লাহ। তারপর একটা পেপসির অ্যাড করলাম, ঠিক আছে। তারপরে লাস্টে আমেরিকা যাব। তখন বুয়েট থেকে পাশ করলাম, আমি ভর্তি হলাম ইউনিভার্সিটি অফ মিশিগান অ্যান আরবার, সেখানে আমি মাস্টার্স করতে যাব। তো তখন বললো টিউশন ওখানে হলো $20,000 সেমেস্টারে। আমি $20,000 তো আমি জীবনে পারবো না। আব্বা বলছে বাবা আমিও পারবো না, সরকারি চাকরি করি। তো সরকার থেকে 1 ওয়ে টিকিট দেয়, যারা বিদেশে পড়তে যায়। একটা ওই সময় ছিল বিমানে 1 ওয়ে যেতে যায় লন্ডন পর্যন্ত। তো এটা দাও, তোমাকে $900 দিলাম, এর বেশি কিছু পারবো না, তুমি যাও, আল্লাহ মালিক। আমি $900 যাবো, ওখানে $20,000 টিউশন, কী করবো রে ভাই, ওখানে তোকে না খেয়ে মারা যাবো। তখন আমাকে একটা টিভি বিজ্ঞাপনে আরেকটা অফার আসলো, ডাঙ্কান টি, এগুলো সব ইউটিউবে দেখতে পারবেন, ডাঙ্কান টি। তো ডাঙ্কান টির অ্যাড হবে। তা আমি বললাম না, আবার এখন যাবো, লোকজন টিটকারি। এটা খুব রোম্যান্টিক, হ্যাঁ, অলমোস্ট মানে অশ্লীল সিনেমার মতন অবস্থা, এত রোম্যান্টিক। তো তখন আমি বলছি না, এটা হলে তো মানুষ আমাকে টিটকারি মেরে শেষ করবে। তখন আব্বা মা বললো যা করো না বাবা, তুমি তো কিছু টাকা পাবা, এখান থেকে $1,000 পাবা, এটা দিয়ে তোমার আরও 2 মাসের খরচ, থাকা খাওয়ার খরচ। আমি তোমাকে $900 দিলাম, তোমার $1,000 হলে আরও
অথবা 4 মাস, এক সেমিস্টারে থাকা খাওয়ার খরচটা উঠে গেল, কারণ মাসে $400-500 চলে যায় তখন। ঠিক আছে, তা আমি গেলাম, আমাকে নিয়ে গেল সিলেটের চা বাগানে। হ্যাঁ, ওখানে একটা মেয়ে, সে অ্যাক্ট্রেস, মেয়েটা অ্যাকচুয়ালি মারা গেছে, খুব দুর্ঘটনা, খুব সুন্দর মেয়ে, একজন অ্যাক্ট্রেস। তো তার সাথে এরকম বৃষ্টির মধ্যে দৌড়াচ্ছি আমরা করে। আফজাল আছে না, আফজাল, উনি হলো ডাইরেক্টর। আমি তো লজ্জায় মরে যাচ্ছি, বুয়েটের পোলা, ওর সাথে কি ইয়ে করবো। হ্যাঁ, একটা সিন হলো যে সে বিছানায় শুয়ে আছে, ঘুমাচ্ছে, আমি ড্রেসিং গাউন পরে তার জন্য চা নিয়ে আসছি। তো চিন্তা করেন, মানে তখনকার দিনে, তখন আমাদের ঘরের, আমার বোনের শাশুড়ি বলে, ছি ছি ছি, নাভি তো একেবারে অশ্লীল ছবিতে এখানে নাটক করছে, এটা তো চায়ের না, এটা তো কন্ট্রাসেপটিভের অ্যাড হচ্ছে মনে হচ্ছে। সাইকের কেলেঙ্কারি অবস্থা সব। তো যাই হোক, এই অ্যাড করলাম, ওই $1000 পেলাম, ওই তখনকার দিনের টাকা। তখন আমি বললাম ঠিক আছে, অ্যাড যেদিন শেষ, পরের দিন প্লেনে করে আমি চলে গেছি বাংলাদেশ থেকে, যে যাই টিটকারি মারুক, আমি তো চলে গেলাম। তো এই পকেটে 4 মাসের টাকা নিয়ে গেলাম। তো গিয়ে ওখানে গেলাম, তো এখন টিউশন ফি দিতে হবে, কেমনি দিব আমি তো জানি না। আচ্ছা, তো এখন আমি ঠিক আল্লাহ মালিক, 4 মাস সময় আছে, একটু ধান্দা করে যদি হয়, অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়া যায়, অনেক ঘুরি টুরি যাই, কিছু হয় না। তারপর একটা প্রফেসরের সাথে দেখা হলো, আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। উনি বলছে, হ্যাঁ আমার অনেক ফান্ড আছে, কিন্তু তোমার দিব কেন? তোমাকে কেন, তোমার কি আছে? বুয়েট, বাংলাদেশের নামই শুনি নেই জীবনে, যা দিলাম। তখন আমি আবার কিছু ইঞ্জিনিয়ারিং পড়ি, মাস্টার্স, কিন্তু অ্যানথ্রোপোলজি কিছু ছেলে মেয়েরা আছে, ওদের সাথে একটু হ্যাং আউট করি। হ্যাঁ, ওরা একটু আতেল, তো অ্যানথ্রোপোলজি পড়ছে, হ্যাঁ হেভি, ওদের সাথে সুন্দর সুন্দর মেয়েও আছে, এই জন্য গাই ওখানে। তো ওদের সাথে আতলামি করলে একদিন যাচ্ছি, তো ওরা বলছে চলো আমরা মুভি দেখবো। আমি ঠিক আছে চলো আমরা জুরাসিক পার্কে দেখি। না, তারা তো আতেল, নিয়ে গেছে একটা মঙ্গোলিয়ান সিনেমা, রাশিয়ান ডাব করা, এই মুভি দেখতে হবে। হায় আল্লাহ রে আল্লাহ, একটা সিন, একটা ঈগল পাখি উড়ছে 7 মিনিট ধরে, এইটাই একটা সিন। আতেল তো, এখন গেলাম তো ওদের তো ইমপ্রেস করতে হবে। ঠিক আছে, ওরা তো ওটার মধ্যে দেখে, হোয়াট আ নাইস সিন, হেভি আতলাম। আমি বললাম মাই গড, আমি আর পারতেছি না, আমি একটু বাথরুমে যাবো। আমি বাথরুমে চলে গেছি, ভাই দরকার নাই, আমি পাচ্ছি না এটা। মঙ্গোলিয়ান সিনেমা, রাশিয়ান সাবটাইটেল, কি দেখবো? একটা ঈগল পাখি উড়ে যাবে, এটা সব ওরা, এটার মধ্যে তারা অনেক অ্যানালাইজ করছে কি হচ্ছে, ঈগল পাখিটা যে এদিকে তাকালো, এটা একটা মানে আছে। তো বাথরুমে গেলাম, প্রকৃতির ডাকে সাড়া দিতে, অবভিয়াসলি। তো গেলাম, তো আমি দাঁড়ালাম, দেখি পাশে আমার সেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সেও প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে। দুজন স্যার, হাই নবীর, হোয়াটস আপ, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? আমি যে, well, we're both doing the same thing. Well, no, I mean at this movie. I mean, how come you're watching this kind of a movie? You know what, isn't this an awesome movie? Professor বলতেছে। আমি বললাম যে বাটারে তো একটু খুশি করা লাগে। এর কাছে আমি ফান্ডিংয়ের জন্য গেলাম, আমাকে খেলাই দিল, বাংলাদেশ চিনে আসে। আমি যে, প্রফেসর, this is the kind of movie I always watch. This is the kind of movie everybody in Bangladesh loves. সে তখন বলছে, তাই নাকি? তখন শেষ করলো, oh yeah, what, did you see that eagle? I'm like, did you see that eagle looking like this? This means that, I mean, oh like, man, you have such an analytical brain. I mean, everybody in Bangladesh has such an analytical brain. তারপর আমরা সবাই ইয়েটা শেষ করে, আচ্ছা নাভিদ, বাই দ্য ওয়ে, সেটা ছিল শনিবার রাতে, উইকেন্ড। তো আচ্ছা, সি মি মানডে মর্নিং, ওকে, 11 o'clock at my office. ফাইন, গেলাম বিয়ে অফিসে। সে বলে যে, আই হ্যাভ ফান্ডিং ফ্রম নাসা ফর আ প্রজেক্ট অ্যান্ড আই নিড এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, উড ইউ লাইক টু ওয়ার্ক? আমি বলছি, লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট। এবং এই ফান্ডিং রিসার্চ অ্যাসিস্ট্যান্টে মাসে $1000 বেতন, হেলথ ইন্স্যুরেন্স আর ফুল টিউশন ফ্রি, $20,000 টিউশন ওটা দিয়ে দেবে। এটা আমি বলছি একটু থিঙ্ক অ্যাবাউট ইট। তখন আমি এটা নিয়ে নিলাম, সেই $900 দিয়ে আল্লাহ মালিক বেঁচে দিয়েছে। তারপরে বাকি ফুল ইয়ে করে আমার মাস্টার্স শেষ করি। তো মাস্টার্স যখন শেষ করিও নাই, 1 সেমেস্টার বাকি, তখন আমার খুব অস্থির লাগছে যে আর পড়াশোনা ভালো লাগে না, একটু চাকরি টাকরি করলে কেমন হয়। একটা চাকরির ইন্টারভিউ আসলো প্লেসমেন্ট অফিস থেকে, দিলাম, ওখানে গেলাম দিতে। তো ওরা বললো, তুমি তো এখনো পাস করো না। আমি যে, হ্যাঁ আমি 1 সেমেস্টার পরে করবো, কিন্তু আমি ইচ্ছা করলে পরেও পাস করতে, চাপাটা মারলাম একটু। তো বললো, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমরা ডাকলাম কেন জানো? আমি যে, কেন? ওয়েল, অনেক ভালো ক্যান্ডিডেট আছে, কিন্তু তোমাকে আমরা একটা কারণে ইন্টারভিউতে ডেকেছি। হায়ারিং ম্যানেজার বলছে যে, আমরা অনেক ইঞ্জিনিয়ার দেখেছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দেখেছি, ইউনিভার্সিটি মিশিগানের অনেক ইঞ্জিনিয়ার দেখেছি, কিন্তু একটা ইঞ্জিনিয়ার পেপসির অ্যাড করেছে, এটা আমরা জীবনে দেখি নাই। তো তোমাকে আমরা নিবো কিনা জানি, তোমার জাস্ট চেহারা দেখার জন্য ডাকছি আমরা। আচ্ছা ঠিক আছে, আসলে যখন কথাটা বলি,
বললো টললো, এবং একদিন পরে খবর আসলো আমাকে ইউ আর অফারিং ইউর জব, বছরে $42,000। তখন আমি বাচ্চা বলা, পাসও করি নাই, মানে মাসে 4-5-3-4 লাখ টাকা, এই 1994-এর কথা বলছি, হ্যাঁ, আজকে তো এই টাকা আরও বেশি দাম। তাই বললাম তো আমি তখন পাস করি নাই, আমার তো আর 1 সেমেস্টার বাকি, নো প্রবলেম, ওই 1 সেমেস্টার যে বাকি ওই সময় তোমাকে ক্লাস নেওয়ার জন্য আমরা টাইম অফ দিব, এবং তোমার 1 সেমেস্টারের টিউশনটা আমরা দিয়ে দিব। সো আমার চাকরিও শুরু, 1 সেমেস্টার আগেও সব কিছু হয়ে গেল। এখন আরে কিন্তু ভিআইপি সার্ভিস মনে হচ্ছে সব, স্যারের জন্য নেই আপনার, আপনি তো প্রফেসর তো না, ও আপনি গেস্ট, সব আপনার কিন্তু পেট খারাপ হবে, সবার সামনে খাচ্ছেন আপনি। সরি বলতেন, আগে থেকে বলছেন সরি, শেয়ার করতে পারেন সবার সাথে। 1 কাপ কফি, আচ্ছা বসেন না, বসেন না, অফকোর্স। বেচারা উনি লজ্জা পাচ্ছে, আপনার ওনার দিকে তাকান না, খাওয়া টাওয়া বাহ। তো সো আমি তখন চাকরি টাকরি শুরু করলাম, এবং প্রথম দিন যখন চাকরি শুরু করলাম পুরা কোম্পানি সবাইকে মিটিংয়ে, একটা বিরাট হলরুমের মধ্যে মিটিংয়ে ডাকলো, বলে আমাদের সাথে আজকে শুরু করছে একজন, বাংলাদেশ নামে একটা দেশ আছে, ওখান থেকে নাবিদ মাহবুব আসছে, এবং সে পেপসি অ্যাড করেছে, আজকে তার ভিডিও দেখানো হবে। তো ভিসিআরের মধ্যে ঢোকায় পুরানো দিনের ভিডিও, অনেক প্রিন্ট খারাপ, ভালো না, তো সবাই দেখে হেভি মজা টজা পেল। ওকে, এতগুলি কথা বলার ইয়েটা কি, 1 নম্বর হলো যে ওই যখন প্রথমে অ্যাডটা করলাম, 5 লোকে কিছু বলে, রাইট, 5 লোকে কিছু বলে চিন্তা করে অ্যাডটা করতে যাচ্ছিলাম না। আব্বা আম্মাই বললো যে করো বাবা অ্যাডটা, কি আছে, ইঞ্জিনিয়ার তো অনেকে আছে, স্ট্যান্ডও তো অনেকেই করেছিলে, কয়টা স্ট্যান্ড করা ছেলে বা কয়টা বইটা পড়া ছেলে টিভি থেকে বিজ্ঞাপন করেছে। ওকে, তখনই দেখলাম যে হ্যাঁ, আমাকে ওই মেয়েগুলিও রেড কাউ বলে টিক্কারি মারলো, কিন্তু আলটিমেটলি কি হলো, প্রথম যে চাকরিটা পেলাম ওইটা কিন্তু ওই সুবাদেই আসলো যে নাবিদ একটু ডিফারেন্ট। ইঞ্জিনিয়ার তো আমরা অনেকেই দেখেছি, কিন্তু নাবিদ অনেক ডিফারেন্ট। সো খান ভাই লজ্জা পেয়ে গেছে, আমি আপনার একটা শরীরও বানাই দিই, কি বলেন? এটা ভিআইপি সিট, দেখেন এখানে কফি আসছে, চা আসছে, একটা বড় পাঙ্খা থাকে না আগে মোগল আমলে। সো তারপরে আমি মজা করছি আপনার সাথে, পরে আবার দেখবো আমাকে গরম কফি ছুঁড়ে মেরেন না। তো তারপরে কি হলো, আমি এতগুলি অ্যাড করলাম, অ্যাড করে কিছু, তারপরে আমার আলটিমেটলি কি হলো যে কিছু বুকের পাটা বাড়লো। 5 লোকে কিছু বলে তো অবশ্যই বলে, কিন্তু এটার মাঝখানে যে ডিফারেন্ট কিছু কাজ করলাম, এটার জন্য আলটিমেটলি কি হলো যে একটা অ্যাসিস্ট্যান্টশিপ পেলাম, যার মাধ্যমে মাস্টার্সটা করতে পারলাম, আবার এই অ্যাডগুলি করেছে বলে হয়তো চাকরিটাও পেতে পারলাম। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি নিজেকে কি করছিলাম, আই ওয়াজ সেলিং মাই সেলফ, রাইট? অ্যান্ড হাউ ডু ইউ সেল ইউর সেলফ ইফ ইউ হ্যাভ সামথিং টু সেল? এই গরম কফিটা যদি মজা না হয়, উনি আমাকে পয়সা দিয়ে কিনবে না, খালি কাপ দিলে কিনবে না, এটার মধ্যে তো গরম কফিটা ঢালতে হবে। তো সেই যে অ্যাডটা করেছিলাম, রেড কাউর অ্যাড, সমাজ টিটকারি মেরেছে। যখন রেড কাউটা করলাম, মেয়েরা আমাকে রেড কাউ বললো। যখন আমি ওই ডাঙ্কান টি অ্যাড করলাম, সবাই বললো নাবিদ তো পর্নের নায়ক হয়ে গেছে, রাইট? কিন্তু আলটিমেটলি এগুলি আমি আমার কাপটাকে ভরছিলাম জিনিস দিয়ে। ইঞ্জিনিয়ার তো আমরা লাখে লাখে হাজার বের হচ্ছি, কয়টা ইঞ্জিনিয়ার হয়তো অ্যাড করেছে টিভিতে, রাইট? এবং এইটাই কিন্তু দেখেন, আবার সেখানে গিয়ে ওই বাথরুমে যখন গেলাম, প্রফেসরের সামনে বাথরুমের পাশে দাঁড়িয়ে কথা বলছিলাম, ওখানেও কিন্তু একটু সেল করলাম নিজেকে, চাপাও যদি হয় কিছুটা, বাকিটা তো ঠিক আছে, আমার তো জিনিস ছিল সেল করার, কিন্তু সে বিশ্বাস করছিল না। আমি অন্যভাবে ঘুরে, তুমি দোস্ত একই টাইপের সিনেমা পছন্দ করি, দেখো না আমি কি পারি। সো আই সোল্ড মাই সেলফ and I better back up with what I have sold. একবার যখন অ্যাসিস্ট্যান্টশিপ দিয়েছে প্রজেক্ট, নাসার একটা প্রজেক্টে কাজ করার জন্য, আমাকে তো ভালো করে কাজ করতেই হলো। তখন সে বলল, আরে তোমাদের বাংলাদেশে একটা বুয়েট নামের জায়গা আছে, পোলাপাইন তো অত খারাপ না, দেশটার নাম শুনছি নাকি মানুষ না খায় মারা যায়, তখন তো ওগুলি শুনে বন্যা না খেয়ে মারা যায় এগুলি জানে, তো এখানে তো পোলাপাইন তো নট ব্যাড, তুমি তো একটা নাসার প্রজেক্টেই কাজ করছো আমার সাথে। যখন আমি চাকরি করলাম, 2টা US প্যাটেন্ট হলো আমার নামে, তো ওরা বলো ফাইন, বাংলাদেশি ইঞ্জিনিয়ার খারাপ না মনে হয়। সো আলটিমেটলি কিন্তু কী করলো যে আমাকে কিছু অন্যান্য অভিজ্ঞতার মধ্যে যেতে হলো। লোকে হাসবে, লোকে টিটকারি মারবে, ফাইন, খারাপ তো লাগবেই, কিন্তু সেটা পরে আমার অনেক লাভ হলো যে ইঞ্জিনিয়ার কিন্তু আরও অন্যান্য কিছু অভিজ্ঞতা আছে, যেটাকে বলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আপনারা কেন ক্লাব করছেন? এখন বাসায় গিয়ে পড়তে পারতেন, তাই না? জিপিএ হয়তো 3.9 পেলেন, এখন এটার জন্য হয়তো 3.85 পেলেন,
রিয়েলি ডাজ ইট মেক এ ডিফারেন্স? নাকি যখন সিভিতে দেখবো যে ও ক্লাবটা করেছে, সেলস কম্পিটিশনে নেমে চ্যাম্পিয়ন হয়েছে বা রানার্স আপ হয়েছে, কিন্তু সে 3.7 পেয়েছে, আর ও সারাদিন পড়াশোনা করে মাথায় তেল লাগিয়ে 3.9 পেয়েছে, আমি একে হায়ার করবো না আমি একে হায়ার করবো? ওকে, সো সেই জন্যই লাইফ ইজ অল অ্যাবাউট এক্সপিরিয়েন্সেস। এবং এই কথাটা আমি আগে বলেছিলাম যে আপনি জীবনে এমন একটা সময় আসবে যখন আপনি নিজেই আবিষ্কার করবেন যে এই কাজটা আমি খুব ভালো করতে পারি, এই কাজটা আমি করতে ভালোবাসি, আর এই কাজটাই আমার জীবিকা নির্বাহে আমাকে সাহায্য করছে। সাকিব আল হাসান, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার্স, তারপরে সে ক্রিকেট খেলা খেলতে পছন্দ করে এবং তার যথেষ্ট পরিমাণে টাকাও আসে, সে এন্ডোর্সমেন্ট করে হোক যেমনি হোক তার টাকা আসে, সে কালকে হয়তো রিটায়ার করবে কিন্তু তার ব্র্যান্ড ভ্যালু থাকবে, সে হয়তো আরও 10 বছর ধরে সে তার এন্ডোর্সমেন্ট দিয়ে অনেক টাকা কামাবে, রাইট? সো হি ইজ মেকিং আ লিভিং। ওকে যদি বলা হয় তুমি 16 ঘন্টা এখন কাজ করো, ক্রিকেট খেলো, ও কি বাসায় এসে বললো ও ফার বললো না 16 ঘন্টা যে কি কষ্ট করলাম? ও বাসায় এসে বললো আমি 16 ঘন্টা খেলে আসছি, মজাও করলাম, টাকাটাও আসলো। সো আপনার যদি লাইফে ছোট 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 অনেক এক্সপিরিয়েন্স হয়, যে এখানে একটা মেয়ে এসে ওনাদেরকে চা সার্ভ করে দিল, অনেকে তো বলতে পারতো আমি কাজের বুয়ার কাজ কেন করব, বলতে পারতো না? পড়তো তো, কিন্তু সে বলছে না ফাইন, আমি ওনাকে শ্রদ্ধা করে দিচ্ছি, এটা আমার মান তো কোনো হানি হলো না, এখানে একটা চাটা পড়ে গেল আমি একটু চাটা মুছে দিলাম, এখানে আমার তো কোনো মানহানি হলো না, বরঞ্চ আমি একটা অভিজ্ঞতা হলো যে একটা লোক যে কষ্ট করে যখন মাটিটা মুছে, বা যে যারা ছোট ছোট রেস্টুরেন্টে কাজ করে চাটা নিয়ে আসে কষ্ট করে, তার পিছনে একটা পরিশ্রম আছে, তারও যাতে আত্মসম্মান আছে, আমি যে চাটা দিদিকে ওনার গায়ে ফেলে দিলাম না, এটা তো একটা অভিজ্ঞতা। সো লাইফ ইজ অ্যাবাউট এক্সপিরিয়েন্সেস। আপনাকে যে বাসের মধ্যে উঠতে গিয়ে পড়ে গেলেন, এটাও একটা এক্সপিরিয়েন্স। মেয়ে আপনি আছেন, আপনাকে একটা ছেলে ত্যাক্ত আপনাকে বিরক্ত করছে, টিজ করছে, আপনি কি 2টা থাপ্পড় মেরে দিলে, এটাও একটা এক্সপিরিয়েন্স। অ্যান্ড এটা থেকে অন্য ছেলেটা বলে ইউ নো হোয়াট ফাইন, ওই মেয়েটার কাছে আমি যাবো না, 2বার চিন্তা করবো, দ্যাট ইজ অ্যান এক্সপিরিয়েন্স। ওই ছেলেরও একটা এক্সপিরিয়েন্স যে ইউ নো হোয়াট আমার সোজা হয়ে যাওয়া দরকার, ও একটা থাপ্পড় খেয়ে এক্সপিরিয়েন্স হয়ে গেল একটা। সো লাইফ ইজ অ্যাবাউট আ কালেকশন অফ এক্সপিরিয়েন্সেস, অ্যান্ড অ্যাজ ইউ হ্যাভ more and more experiences, the better you are informed to make a decision যে জীবনে আমি এই জিনিসটাই করব, এইটাই আমি খুব ভালো পারি, এইটাই আমার জীবিকা। তাহলে আমি আই এম ভেরি হ্যাপি। আমি যদি গিটার বাজাতে ভালো পারি, কবিতা খুব ভালো বলতে পারি, আর আমার যদি ব্যাংকে গিয়ে আমার জীবিকা হয়, তাহলে কি 3 রকম। এটা যদি 10 ঘন্টা করে দিন, এটা মাত্র 30 মিনিট করতে পারবো, রাইট? আর অ্যাট দি এন্ড অফ দ্য ডে এইগুলি তো সব হলো আপনার, কিন্তু আপনার নিজেকে সেল করতে হবে। আমাদের সমাজে কি বলি, ও নিজের বড়াই করে, হ্যাঁ নিজের এত বড়াই করে, আরে নিজের ঢোল পিটায়, আমার ঢোল তো আমি পিটাবো, আপনি পিটাবেন, আপনি পিটাইতে গেলে ফাটায় ফেলাবেন, রাইট? সো দ্যাটস কল্ড সেলস। সেলসে কম্পিটিশনে করছেন আপনারা, অফকোর্স আপনাদের টার্গেট থাকবে, সেল করবেন, কিন্তু প্রত্যেকটা কোম্পানি, আমি IBM এর সিইও ছিলাম, আমি নোকিয়া সিমেন্সের সিইও ছিলাম, কিন্তু আমার KPI অর্থাৎ কি পারফরমেন্স ইন্ডিকেটর, অর্থাৎ আমার স্যালারি, আমার বেনিফিটস, আমার বোনাস সব কিছু নির্ভর করছে আমার একটা টার্গেট, এত টাকার সেল করতে হবে, এত টাকা প্রফিট করতে হবে, এবং এই টার্গেটই আমরা দৌড়াই। সেলসের লোকদেরকে আমরা বলি আরে একটা সেলসম্যান, অথচ সে কিন্তু লাইফে সবচেয়ে সাকসেসফুল। ওয়াই? আজকে আপনি মিডিয়া কোম্পানিতে আছেন, আপনি আজকে আপনার অ্যাডভার্টাইজমেন্ট সেল করছেন, কালকে যদি গিয়ে আপনি বলে যে আপনি এখানে যান কয়লার কোম্পানি, কয়লা বিক্রি করেন, সে একই জিনিস করতে পারবে, কারণ সে ভালো সেল করতে পারে। হি নোজ হাউ টু সেল টু এনিবডি। হি ক্যান সেল অ্যাডভার্টাইজমেন্টস, টুমরো হি ক্যান সেল কয়লা, টুমরো হি ক্যান সেল keyboard of a computer, doesn't matter. This skill is called portable, means এই স্কিলটা আমি সবখানে ইউজ করতে পারি। এবং শুধু তাই না, আমি পার্সোনাল লাইফে আই এম ভেরি সাকসেসফুল। ওয়াই? আমি ওই মেয়েটাকে ভালোবাসি। আই হ্যাভ টু সেল মাই সেলফ to her the idea that if you marry me you will be happy for the rest of your life. I am selling myself. ওর দিকে তাকাচ্ছে, বলছে দেখছো না আমি বলছি আপনাকে এই কথাটা, তাকায় আসার দিকে। আপনার ছেলে বাচ্চা হবে একদিন, বাচ্চা একদিন গাঞ্জা ধরবে, 2টা থাপ্পড় মারবে, থাপ্পড় খেয়ে ওখানে গিয়ে আবার গাঞ্জা খাবে, কিন্তু আপনি আইডিয়াটা সেল করতে পারেন যে লোক গাঞ্জা যদি খাও তোমার চেহারা নষ্ট হবে, চেহারা নষ্ট হলে তুমি যদি মেয়েটাকে পছন্দ করো, ও তোমাকে কিন্তু হয়তো বিয়ে করবে না, তো বলবো ও তাই নাকি, তখন ঠিক আছে গাঞ্জা ছেড়ে দিলাম। ইউ হ্যাভ সোল্ড দ্য আইডিয়া of ganja being a bad thing. Every step of your life you have to be a salesperson. আপনি যখন প্রেজেন্টেশন দিচ্ছেন প্রফেসরের সামনে, সেখানেও আপনি সুন্দর প্রেজেন্টেশন দিচ্ছেন বুঝলাম, কিন্তু সে কিন্তু আপনার চেহারা দেখবে, আপনার কথা দেখবে, আপনার স্টাইল দেখবে। হ্যাভ ইউ সোল্ড দি আইডিয়া so that you get an A? So life এভরি স্টেজে
ইউ আর আ সেলস পারসন। সুতরাং আজকে যারা এই কম্পিটিশন নেমেছেন, মনে করবেন না যে একটা কম্পিটিশনের নামলাম আসলাম, ঠিক আছে, অনেকে হাসলো, আমি সামনে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিতে গিয়ে ভুলে গেলাম, ইংলিশ ভুল হয়ে গেল, সবাই হাসলো, অ্যাটলিস্ট আপনি সাহস করে কিন্তু এখানে দাঁড়ালেন, এটাই তো একটা বিরাট একটা জয়। তারপরে কি আপনারা সেলস শিখলেন, সেলস শিখলে তো দেখলেনই কি হচ্ছে, অ্যান্ড ফাইনালি এইটা আপনার জীবনের ওই যে কাপটাকে ভরানো শুরু করছে, যে আপনার লাইফে এক্সপিরিয়েন্সটা বাড়ছে। যখন পাশ করে বেরোবে, আমি 20 বছর চাকরি করেছি এখানে, যেটা বললাম নোকিয়া, সিমেন্স, IBM এর সিইও ছিলাম, আমেরিকাতে ফোর্ড মোটর কোম্পানিতে কাজ করেছি, কোয়ালকমে কাজ করেছি, কিওসারা ওয়্যারলেসে কাজ করেছি, একটা স্টার্ট আপে কাজ করেছি উইংকাস নামে, এবং ওখানে আমরা কোনো সময় হায়ারিংয়ের সময় আমরা গ্রেড দেখতাম না, আমি এখনও দেখি না, আমি যে ফাইন তোমার জিপিএ এটা ফাইন, তারপরে আমি দেখি সে কি করেছে। ইজ দিস পারসন আ প্রবলেম সলভার? কারা প্রবলেম সলভার? যারা লেখাপড়ার বাইরে অনেক কিছু করে। লেখাপড়া যখন করি সেখানে একটা কোয়েশ্চেন থাকে, অলওয়েজ একটা আনসার থাকে, লাইফে কিন্তু অলওয়েজ কোয়েশ্চেনের আনসার থাকে না, এবং যারা এইসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে থাকে তারাই কিন্তু প্রবলেম সলভার। এই মেয়েটা যে চাটা কফিটা দিয়ে গেল, এখন হলো যে আচ্ছা এখানে ভিআইপি গেস্ট আসছে, কি করবো, ওরা তো বসে গেছে, ওকে তো আমরা ওখানে নিয়ে খাওয়াতে পারলাম না, একজন বলছে ইউ নো হোয়াট, ফাইন নিয়ে যাও, হাসলে হাসবে, নিয়ে যাও, দ্যাট পারসন ইজ আ প্রবলেম সলভার, অ্যান্ড দিস উইল গেট ইউ দ্য জব, দিস উইল গেট ইউ থ্রু লাইফ। এবং এটা বলি আমি শেষ করছি, আমার নাম নাভিদ মাহবুব, আর আমি প্রত্যেকদিন রেডিও ABCতে একটা শো করি সকালে 8টা থেকে 11টা, এর নাম হলো গুড মর্নিং বাংলাদেশ, এবং সেখানে প্রত্যেকদিন আমি এরকম একটা ক্যারিয়ার টিপ নিয়ে কথা বলে একটু মজা করি, শুনবেন। আর আমার নাম নাভিদ মাহবুব, ফেসবুকেও আছি, সো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড গুড লাক উইথ দ্য কম্পিটিশন। থ্যাংক ইউ নাভিদ স্যার ফর দি ইন্সপায়ারিং স্পিচ। উই হোপ যে আমরা অনেক কিছু শিখতে পেরেছি থ্রু আউট দ্য এন্টায়ার সেশন। উইদাউট ফার্দার এডু, I would like to request our second guest to take the floor. Golam Yazdani sir, he is the head of call centers and acting head of internet banking in the Citibank Limited. So, sir, would you take the floor? Thank you. Good afternoon and আসসালামু আলাইকুম। নাভিদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। নাভিদ ভাইয়ের সাথে একটু ইন্টারাক্ট করে নিই। আপনি ডেফিনেটলি মোশাররফ ইয়াফিকে চিনেন, তার কাজিন, আর সোলাইমান সুখন হচ্ছে আমার ব্যাচমেট ফ্রম নেভি। সো আই হার্ড এ লট অ্যাবাউট ইউ। সো আমরা পরে যদি সময় হয় উইল টক অ্যাবাউট 5 minutes। সো লেটস স্টার্ট। নাভিদ ভাই বাংলায় বলছে আমি ইংরেজিতে খুবই দুর্বল। আপনাদের এখানে আমি এর আগেও 3-4 বার এসে আমি বলছি যে আমি ইংরেজিতে দুর্বল, সো আমিও বাংলায় বলবো। 2টা ইঁদুর হঠাৎ করে এক বালতি দুধের মধ্যে ফালাই দেওয়া হয়েছে, একজন আশা ছেড়ে দিছে, সো ইট ড্রাউন, দ্য নেক্সট ওয়ান স্টার্টেড ওয়ার্কিং হার্ড। তো এরপর আমরা বলি না ফ্র্যাগমেন্ট হয়ে যায়, গাজানো হয়ে যায়, তো দুধটা একটু ঘন হয়ে গেছে। তো নেক্সট ইঁদুর যেটা করছে ওটার উপরে বেস করে হি কেম আউট। একজন সেলস পারসন হচ্ছে দ্য সেকেন্ড ইঁদুর হোয়াট উই আর টকিং অ্যাবাউট। সেলসম্যানশিপের বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে দে নেভার লুজ হোপ, তারা কখনো আশা ছাড়ে না এবং তারা কখনো গিভ আপ করে না। দিস ইজ ওয়ান আসপেক্ট। নাও এখন অনেকেই, আমার সেলস গাই বেসিক্যালি, তারপরেও বলছি, এখন অনেকেই চিন্তা করে যে আমি যে আশা ছাড়বো না। আর টুক এম আই অডিয়েবল বাই দ্য ওয়ে, জিজ্ঞেস করি, শোনা যাচ্ছে না? থ্যাংক ইউ। সেলস পার্সনরা কখনোই আশা ছাড়ে না। এখন প্রশ্ন হচ্ছে আশা ব্যাপারটা কি? আমি আপনাদের এখানে এর আগে একবার এসেছিলাম, আসার পরে একটা জিনিস বলছিলাম যে হোপ ইজ নট এ স্ট্র্যাটেজি। কার কার মনে আছে? ডেফিনেটলি কারোর মনে নেই, কারণ আমরা বইও পড়ি না। হোপ ইজ নট এ স্ট্র্যাটেজি বইটা কাইন্ডলি পড়বেন যারা রিয়েলি সেলসে ক্যারিয়ার পার্সু করতে চান। এটা হলো 1 নম্বর কথা। নাও দ্য সেকেন্ড পার্ট, নাভিদ ভাই একটু আগে বলছে যে সেলসম্যানশিপের জন্য কি আপনার রিয়েলি মনে হয় আপনার CGPA 4 হওয়া দরকার বা 3.5 হওয়া দরকার? 2.5 হলে চলে না? আপনাদের অনেকেই ফেসবুকে আমাকে নক করেন যে ভাইয়া ওইখানে ইন্টারভিউ দিতে যাব, যদি এরকম জিজ্ঞেস করে তো কীরকম বলবো। আমরা ইন্টারভিউর সেশন আগে নিছি সেলসম্যানশিপের ব্যাপারে। আমার যেটা মেইন ফোকাস সেটা হচ্ছে সেলস করার জন্য আপনার কিছু স্ট্র্যাটেজি থাকতে হবে। ইউ মাস্ট হ্যাভ এ স্ট্র্যাটেজি। আমি একটু বকিশ ওয়েতে যাব, নাভিদ ভাই প্র্যাকটিক্যাল কথা বলে ফেলছে। প্রেজেন্টেশনটা কি রেডি আছে? কাইন্ডলি একটু পাওয়ার পয়েন্টটা দিবেন প্লিজ।